প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। প্ল্যান করছিলাম একটি কমেডি ধরনের এপিসোড বানাবো এবং প্রস্তুতিও প্রায় নেওয়া হয়ে গিয়েছিল। তো ঠিক সেই মুহূর্তে নজরে আসলো দুটো ছোট্ট ভিডিও ক্লিপ, আর সেই ক্লিপ দুটো আমার প্ল্যান বদলাতে বাধ্য করলো আমাকে। কমেডি আর হলো না। আমি আসলে একটি ট্র্যাজেডি বলা ঠিক হবে না, বাট যেই কন্টেন্টটি এখন বানাতে যাচ্ছি সেটি কমেডি না, আনন্দধর্মী বা আনন্দ ঘন কোনো কিছু না। তো শুনছিলাম সেই ভিডিও ক্লিপে গুম হয়ে যাওয়া বাবার কন্যা, বাবার মেয়ে চিৎকার করে কাঁদছেন, কণ্ঠে তার বাকরুদ্ধ, তার আবেগে একেবারে কথা বলতে পারছেন না। চিৎকার করে বলছেন 5 আগস্টের পর যখন দেশ স্বাধীন হলো বলে সবাই মনে করছেন সবার জন্য স্বাধীনতা, কিন্তু আমার জন্য না, আমার পরিবারের জন্য না, কারণ আমার বাবা তো ফিরে আসলো না। তো এই কাকুতি সেই কন্যার কণ্ঠে, সেই মেয়েটির কণ্ঠে ঝরে পড়ছিল। বাকরুদ্ধ অবস্থায় তিনি সেটি শেয়ার করছিলেন, অ্যাড্রেস করছিলেন তিনি মূলত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে। প্রিয় দর্শক, যে ভিডিও ক্লিপের কথা বলছি সেটি নেওয়া হয়েছে আজ শনিবার রাজধানীর শেরেবাংলানগর এলাকার চীন বাংলাদেশ মৈত্রী সমিতি কেন্দ্রে। সেখানে একটি প্রোগ্রাম হচ্ছিল, আর সেই প্রোগ্রামটি ছিল মায়ের কান্না। আপনারা জানেন, গুম হওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া সেই পরিবারগুলোর একটি সংগঠন মায়ের কান্না। তো সেই মায়ের কান্না এবং আমরা বিএনপির পরিবার, এই দুটো সংগঠনের আয়োজনে সেই চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি প্রোগ্রাম হচ্ছিল, মত বিনিময় বলাও যেতে পারে। সেই প্রোগ্রামে সেই মেয়েটি যেভাবে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করলেন, তার গুম হয়ে যাওয়া বাবার সন্ধান চেয়ে, এবং এক পর্যায়ে যা বোঝা গেল তাতে করে তার বাবা হয়তো আর বেঁচে নেই। তো সেই আকুতি তিনি জানাচ্ছিলেন এবং সেই আকুতি তারেক রহমানকে খুবই স্পর্শ করেছিল। তারেক রহমান কাঁদলেন, শিশুর মতো কাঁদলেন। টিস্যু পেপার তুলে নিয়ে তাকে চোখ মুছতে হলো। আর আমি সেই দৃশ্যটি আমিও সহ্য করতে পারিনি। আমিও কিন্তু আমার টেবিলে বসে, যেখানে বসে আমি কন্টেন্ট বানাই, আমি কাঁদছিলাম নিজে নিজে। তো সেজন্য বলছিলাম যে আমি আর আমার প্ল্যানে থাকতে পারিনি, কমেডি ধর্মী কন্টেন্টটি এই মুহূর্তে বানাচ্ছি না। তারেক রহমান নিয়ে 2-4টি কথা বলতে চাই। তার আগে আমি ছোট্ট এই ভিডিও ক্লিপটি, নিশ্চয়ই আপনাদের অনেকের দেখা আছে, যাদের দেখা আছে তারা দয়া করে আমাকে সহ্য করবেন, যাদের দেখা নেই তারা দেখবেন। খুবই ছোট্ট ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই নদীর থেকে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন। কারণ আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি কাটা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, সব আমাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে সেরকম কথাগুলো বলবো, বাবা তো বাবা থেকেই নাই, কাকে বলবো কথাগুলো? বাবা তো মুখ করতেছে স্যার। বুকের মধ্যে এতটা গভীর। প্রিয় দর্শক, এই ছিল সেই মুহূর্ত। যে কোনো সংবেদনশীল মানুষের হৃদয় স্পর্শ করবে এই বাবার জন্য মেয়ের এই আকুতি। মেয়েটি বলছিলেন যে তার বাবাকে দেখেননি, বাবাকে খুঁজে পাননি এবং পাবার সম্ভাবনাও নেই। ক্লিপটি আমি আর একটু দীর্ঘায়িত করতে পারতাম, আপনাদের বিরক্তি উৎপাদন করবে, সেই জন্যে বন্ধ করে দিয়েছি। তো সত্যিকার অর্থে খুব কষ্ট পেয়েছি, আমার হৃদয় ছুঁয়ে গেছে বিষয়টি। যে কারো হৃদয় ছুঁয়ে যাবে, আপনাদেরও নিশ্চয়ই খারাপ লেগেছে এবং লাগবারই কথা। আর তারেক রহমান যেভাবে আবেগাপ্লুত হলেন, সেই বিষয়টি আমাকে আসলে আরেকটু ভাবিয়ে তুলেছে। আমরা আজকাল তারেক রহমান সম্পর্কে অনেকেই নানা রকম কথা বলি। আমি নিজে আমার আমার চ্যানেল থেকে এপিসোড বানিয়েছি বিভিন্ন সময়ে। বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেককে নিয়েই আমি রোস্টিং ভিডিও বানিয়েছি। তাদের নানা কাজের জন্যে সমালোচনার যোগ্য এরকম কাজ তারা করেছেন। তারেক রহমানকে নিয়ে আমি 2 ধরনের এপিসোড বানিয়েছি। যে 2-4টি বানিয়েছি, এর মধ্যে 2-1টি ছিল তাকে প্রশংসা করে,
তার কতগুলো মানবিক দিক আমাকে স্পর্শ করেছে, আমি সেগুলো নিয়ে কথা বলেছি, আর দুই একটি জায়গায় তার সমালোচনা করেও কিন্তু আমি এপিসোড বানিয়েছি। তা আমি এই কাজটি করে থাকি। আমি আগেও বলেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাকে যারা নিয়মিত দেখেন এবং শুনেন, আমার কাছে কারো জন্যে কখনোই ব্লাইন্ড লয়্যালটি নেই, আনকন্ডিশনাল লয়্যালটি নেই। কারো প্রতি আমি শর্তহীনভাবে আনুগত্য প্রদর্শন করি না, করতে পারি না, করা উচিতও না। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা রাজনীতিবিদদের নিয়ে যখন কথা বলবো, রাজনৈতিক দল নিয়ে যখন কথা বলবো, আমাদের এই দুটো কাজই কিন্তু করতে হবে যদি নিরপেক্ষভাবে কাজটি করতে হয়। দলগুলোর কিংবা দলের নেতৃস্থানীয়দের ভালো কাজগুলোর প্রশংসা করতে হবে, আর পর মুহূর্তে যদি তারা কোনো মন্দ কাজ করেন সেটির সমালোচনা করতে হবে। আর এই যদি না হয়, তাহলে রাজনৈতিক দলগুলো বদলাবে না, আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে না, এবং নেতারাও কখনো বদলাবেন না। কারণ তারা জানবেন যে একটি শ্রেণী আছে যারা আমাদের ধামা ধরা, আমাদের চাটুকার, আমরা যা করি সেটিতেই জিন্দাবাদ বলবে। সমস্যা নেই, আমরা জাস্ট গো অ্যাহেড, এগিয়ে যাই পলিসিতে থাকবো। তো বিষয়টি এরকম না, আমার ক্ষেত্রে অন্তত এরকম না। তো তারেক রহমানের এই মানবিক দিকটি আমার হৃদয় স্পর্শ করেছে। সত্যিকার অর্থে আমি খুব খারাপ ফিল করেছি। আমার কাছে ভালো লেগেছে এটি ভেবে যে তারেক রহমান রিলেট করতে পেরেছেন। তিনি হয়তোবা এমপ্যাথি প্রদর্শন করছিলেন সেই মেয়েটির প্রতি বা অন্যান্য সেখানে উপস্থিত যারা। তো আরও অন্যান্য ক্লিপে দেখা গিয়েছে সেখানে ছেলেরা নিখোঁজ হয়েছেন, এমন বৃদ্ধা মায়েরা তারেক রহমানকে জড়িয়ে ধরে কান্না করছেন সে একই অনুষ্ঠানে। আরও বিভিন্ন ক্লিপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তো আমি দু একটি দেখেছি আর কিছু, সেটি আমার জন্য যথেষ্ট ছিল। আমি এর চেয়ে বেশি আর নিতে পারবো না আসলে। তো আমি একজন সফট হার্টেড মানুষ, চিকেন হার্টেডও বলতে পারেন যদি চান কেউ। আমি এই দৃশ্যগুলো নিতে পারি না। মানুষের এরকম কষ্ট, পরিবারের সদস্য হারিয়ে যাবেন, একটি জীবিত মানুষকে ধরে নিয়ে তাকে চিরতরে গুম করে দেওয়া হবে, তাকে আর পাওয়া যাবে না, গুপ্ত হত্যার শিকার সেই মানুষটি। পরিবারের মধ্য দিয়ে কি যাচ্ছে কি যায়, পরিবারের সদস্যরা শুধু সেই বিষয়টি জানেন। তো আমি এগুলো খুব বেশি নিতে পারি না। আমি এমনকি যে ডকুমেন্টারি হয়েছে গুম কমিশনের, তো আমি সেটিও সব পুরোটা দেখতে পারিনি, কারণ আমি নিতে পারি না বিষয়টি সেভাবে। তো যাই হোক, তো তারেক রহমানকে নিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ইনসেনসিটিভ কমেন্ট করি অনেকেই। কেউ আছে আমাদের মধ্যে ডাই হার্ড বিএনপি, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা কোনো অপকর্ম করলেও তাদের কিছু আসে যায় না, তারা কখনো সমালোচনা করবেন না, তারা ডাই হার্ড ভক্ত, বিএনপির সাপোর্টার। তো আবার আরেকটি শ্রেণী আছেন তারা কট্টর বিএনপি বিরোধী। তো তারা বিএনপির নাম শুনতে পারেন না, তারেক রহমানের নাম শুনতে পারেন না। তারেক রহমানের কথা আসলেই তারা নানা রকম নেতিবাচক মন্তব্য করেন, তাকে ডিমিন করেন যখনই সম্ভব হয়। তো আমি এই বিষয়টি খুব একটা পছন্দ করি না আসলে। তো যেমনটি বলছিলাম যে আমি ইতিমধ্যে আমার চ্যানেল থেকে কন্টেন্ট করেছি, তারেক রহমানকে নিয়ে আমি কঠোর বক্তব্য দিয়েছি। আমি তার অতীতের ভুল ত্রুটির কথা বলেছি, হাওয়া ভবন প্রসঙ্গ তুলেছি, আর অনেক বিষয়ে কথা বলেছি। অ্যাট দ্য সেম টাইম ইদানিং তার মধ্যে যে মানবিক দিকগুলো লক্ষ্য করছি সেগুলো নিয়ে কথা না বললেও তার প্রতি অবিচার করা হবে। তাহলে আমরা একজন খণ্ডিত তারেক রহমানকে পাবো, পূর্ণ তারেক রহমানকে পাবো না। প্রত্যেকের বিষয়ে এই কথাটি প্রযোজ্য। তো সেই জন্যে বলছিলাম যে তাকে নিয়ে দু চারটি কথা বলা আমার দরকার, আমি ফিল করেছি। আর আমি জানি তারপর কারো কারো মনে কষ্ট হবে, কারো কারো ধারণা হতে পারে যে আমি হয়তো বিএনপিতে জয়েন করেছি, এরকম ধারণা কারো হতে পারে। তো সেটি হতেই পারে, আই ডোন্ট কেয়ার। বাট আমি আমার দিক থেকে যেটা ফিল করেছি, আমার ফিলিংস, আমার রিয়াকশনস, আমি ভাবলাম যে আমার প্রিয় দর্শক শ্রোতাদের সঙ্গে শেয়ার করব আমার এই রিয়াকশন। তো সেই জন্যে এই এপিসোডটি করা আসলে। তো আরেকটি ছোট্ট ক্লিপ আমার নজরে এসেছে, সেটি আমি ক্লিপ দেখাবো না আপনাদের। সেটি হলো বেগম খালেদা জিয়ার যে শোক অনুষ্ঠানটি হলো, বেশ বড় একটি প্রোগ্রাম হয়েছিল। তো সেখানে তারেক রহমানের আরেকটি মানবিক দিক দেখা গেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথেষ্ট বয়স হয়েছে ওনার, তো ইদানিং একটু খুঁড়িয়ে হাঁটেন, নানা রকম শারীরিক জটিলতা আছে। তো সেখানে তারেক রহমান পরিবার সহ বসেছিলেন সেই শোক প্রকাশ করবার যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যে। তো সেখানে দেখা গেল কোনো কারণে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবার জন্য বা তার সঙ্গে দু চারটি কথা বলার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি এগিয়ে যাচ্ছিলেন, একটু দূর থেকে তারেক রহমানের দিকে হেঁটে যাচ্ছিলেন। তাকে পা টেনে টেনে হাঁটতে হচ্ছিল, কারণ সম্ভবত তার পায়ে কোনো সমস্যা আছে, ব্যথা বা এরকম কিছু আছে। তো এক পর্যায়ে তারেক রহমান একটু দূর থেকে দেখতে পান যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দিকে একটু
কষ্ট করে এগিয়ে আসছেন। তো তারেক রহমান তার আসন ছেড়ে দিয়ে উঠে যান, তার দিকে এগিয়ে যাবার চেষ্টা করেন আসলে। তো মির্জা ফখরুল ততক্ষণে কাছে পৌঁছে গিয়েছেন এবং তিনি তাকে থামিয়ে দেন, তারেক রহমানকে তার হাত ধরে তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো এই বিষয়টিও ভালো লেগেছে, আমি মনে করি অনেকেরই দৃষ্টিতে এসেছে বিষয়টি এবং প্রশংসা করছেন সবাই, আমি দেখছি বিষয়টি। তো আমার কাছেও খুব ভালো লেগেছে। আর আরেকটি দৃশ্য চোখে পড়েছে, একটি ছোট্ট ক্লিপ, সেটি হলো একজন আহত মানুষ, ডিসেবলড একজন ব্যক্তি যিনি চলাফেরা করতে পারেন না, তার মোবিলিটি কম্প্রোমাইজড, তিনি হুইল চেয়ারে চলাফেরা করছেন, একজন মানুষকে দেখা গেল। তিনি ডিসেবল পিপল ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থার সদস্য এবং একজন অধিকার কর্মী সাবেক। তো সেই মানুষটির সঙ্গে তারেক রহমানকে দেখা গেল খুব আন্তরিকভাবে তার সঙ্গে হাত মিলিয়ে তার কুশলাদি জিজ্ঞেস করলেন। আর সম্প্রতি আমরা আরেকটি দেখলাম, গুলশানের কার্যালয়ে তিনি অটো রিক্সা কিংবা থ্রি হুইলার চালান যারা, বা রিক্সা পুলার্স, রিক্সা চালক ভাইদের নিয়ে একটি প্রোগ্রাম করলেন তারেক রহমান। সেখানে কিন্তু বিএনপির অন্য নেতৃস্থানীয়রা ছিলেন না। তো সেখানে তাকে দেখা গেল আন্তরিকভাবেই তিনি তাদের সঙ্গে মিশলেন। কোন জিনিসটি লোক দেখানো, কোন জিনিসটির মধ্যে আন্তরিকতা আছে, সেটি কিন্তু সবাই বুঝতে পারি আমরা, আমাদের চোখ কান যদি খোলা থাকে। তো তারেক রহমানের এই বিষয়গুলো বেশ ভালো লাগছে আমার কাছে। এবং আমি আগেও আমার অন্যান্য এপিসোডে বলেছি, তিনি 17 বছর বিলেতে ছিলেন। তো সেখান থেকে তিনি যা অর্জন করেছেন, তিনি যা শিখেছেন, সেখানকার এটিকেট, তো তার যদি সিকি ভাগও বাংলাদেশে অ্যাপ্লাই করা যায়, আর যদি তারেক রহমান কোনো রাষ্ট্রীয় নীতি নির্ধারণী জায়গায় থাকেন, তাহলে সেইটি আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্য খুবই পজিটিভ একটি বিষয় হবে আমি মনে করি। তো এই ভালো দিকগুলো শুধু তারেক রহমানের মধ্যে থাকবে তা না, অন্যান্য দলের নেতাকর্মীরা যদি তাকে ফলো করেন, তার ভালো দিকগুলোর জন্য বলছি, তাহলে সার্বিকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে। আর যতদিন না আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে, ততদিন আমরা এই দেশে গুড গভর্নেন্স আশা করতে পারি না। কারণ যেই দল সরকারে যাবে তারা সেই সাবেক বহাল রাখবেন, আর যেই দল বাইরে থাকবে তারাও সেই সাবেক বহাল রাখবেন। তাদের দরকার হবে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করা, অস্থির অপেক্ষা, অসহনশীল অপেক্ষা। আর যারা ক্ষমতায় থাকবেন তাদের চেষ্টা থাকবে ক্ষমতা থেকে কখনোই না নামা। তো এই বিষয়গুলো চলতে থাকবে। আর এর পরিবর্তনের জন্য দরকার আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন। আর সেই পরিবর্তনগুলো কিছু বিষয় আমি তারেক রহমানের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমি কামনা করব এবং তার জন্য শুভকামনা থাকবে, তিনি যদি সেই জায়গায় যেতে পারেন, তাহলে তিনি হয়তো তার এই ভালো দিকগুলো যেগুলো আমরা এখন দেখছি, সেগুলো তিনি অ্যাপ্লাই করবেন, সেই প্রত্যাশায় আমরা রাখি। এবং তাতে করে একসময় আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে, আর সেটি কিন্তু আমরা সবাই চাই দিন শেষে। প্রিয় দর্শক, আমাকে সহ্য করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।